প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যে আমরা সরাসরি চলে যাচ্ছি। গড়ে তোলার দায়িত্ব নেন, সেই একই সাথে দেশের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন কর্মসূচি তিনি হাতে নেন। আজকে আমরা যমুনা নদীর উপর যে রেল সেতু করতে যাচ্ছি, এর পূর্বে আপনারা জানেন যে যমুনা নদীর উপরে আমরা সেতু নির্মাণ করেছিলাম। সেই সেতুতে রেল, বিদ্যুৎ, গ্যাস লাইন সব সংযুক্ত ছিল। জাতির পিতা 73 সালে যখন জাপান সফর করেন, তখন জাপান সরকারকে অনুরোধ করেছিলেন যে যমুনা নদীর উপর একটা সেতু করার জন্য, কারণ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয় 53 সালে। তো 1953 সালে বাংলাদেশ আওয়ামী লীগের যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের যে ঘোষণাপত্র এবং যে প্রস্তাব গ্রহণ করা হয়, সেই প্রস্তাবেও কিন্তু এই যমুনা নদীর উপর সেতু নির্মাণের কথা উল্লেখ ছিল। এরপর 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, সেই নির্বাচনী ইশতেহারে এই যমুনা নদীর উপর সেতুর কথা, সেখানেও কিন্তু সেই প্রস্তাব পাশ হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, এটা নির্বাচনী ইশতেহারেও ছিল। কাজে স্বাধীনতার পর জাতির পিতা যখন 1973 সালে জাপান সফর করেন, তখন জাপানের প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছিলেন যে, কারণ এটা যমুনা নদী একটা বিশাল নদী, এখানে খুব ভালো এক্সপার্ট ছাড়া করা সম্ভব না, এবং এ ব্যাপারে তিনি সহযোগিতা চেয়েছেন। জাপান আমাদের অকৃত্রিম বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাপানের ছোট্ট ছোট্ট শিশুরা তাদের টিফিনের টাকা পর্যন্ত দিয়েছিল, এবং আমরা স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন জাতির পিতা গড়ে তোলা শুরু করেন, তখন জাপান সবসময় পাশে ছিল। কাজে জাপানের এই সহযোগিতা সবসময় আমরা স্মরণ করি। জাতির পিতার অনুরোধে জাপানের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি সমীক্ষা দল পাঠান। 1974 সালে তারা যমুনা নদীর সমীক্ষা শুরু করে। আমাদের দুর্ভাগ্য যে 1975 সালে 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই একই সাথে আপনারা জানেন জাতীয় 4 নেতা, তাদেরকেও হত্যা করে 3রা নভেম্বর। আর 15ই আগস্ট আমি আমার বাবা, মা, ভাই সবই হারাই। এরপর থেকে সেতু নির্মাণের কথাটা বোধহয় সবাই ভুলেও গিয়েছিল, বোধহয় আর চিন্তা ছিল না। যা হোক, পরবর্তীতে এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, এবং জেনারেল এরশাদ যখন ক্ষমতা আসে, তখন এই সেতুটা নির্মাণের উদ্যোগ সে নিয়েছিল। এটা হলো বাস্তব কথা। যখন এই সেতু নির্মাণের যখন উদ্যোগটা নেওয়া হয়, তখন থেকে আমার একটা প্রস্তাব ছিল যে এই সেতুতে রেল লাইন থাকতে হবে। কিন্তু সেই সময় সেতু নির্মাণের যারা অর্থায়ন করতে এগিয়ে এসেছিল ওয়ার্ল্ড ব্যাংক, তো ওয়ার্ল্ড ব্যাংকের কথা ছিল যে এই সেতুতে রেল লাইন দিলে সেটা কখনো ভায়াবল হবে না। আমি এই গল্পটা এই জন্য বলছি যে আমি এটা নিয়ে অনেক দেন দরবার করেছি বারবার। আমি যখন ওয়াশিংটনে গিয়েছি, আমি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি, বাংলাদেশেও আমাদের যারা সকলের সঙ্গে কথা বলেছি যে যমুনা নদীর উপরে সেতু করতে হলে এটা মাল্টিপারপাস হতে হবে, এখানে রেল লাইন থাকতে হবে, গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন সব কিছু নিয়ে একটা সেতু করতে হবে। শুধু একটা সেতু করলেই চলবে না, কারণ এটা কঠিন একটা কাজ, এত বড় নদীতে সেতু হবে। তখন আসলে সত্যি কথা বলতে কি প্রচণ্ড বাধা পেয়েছিলাম, এবং এই কথাই শুনতে হয়েছিল যে এটা ভায়াবল হবে না। কিন্তু যা হোক, এরপরে জেনারেল এরশাদের পরে খালেদা জিয়া ক্ষমতা আসে, কিন্তু তারা খুব বেশি একটা অগ্রগতি করেনি। মোটামুটি তখন একটা ডিজাইন প্ল্যান, ডিজাইনটা করা হয়ে যায়। 96 সালে আমি সরকারে আসি, তখন সেতুর ডিজাইনটা যেহেতু করা হয়ে গিয়েছিল, কিন্তু তখন এসেই আমি উদ্যোগ নিই যে না, এর সঙ্গে রেল সংযোগ থাকতে হবে। সেই সময় আমাকে যারা ওখানে একটা কন্ট্রাক্ট পেয়েছিল এবং যারা এটা নির্মাণ করছিলেন এবং যারা ডিজাইনের সঙ্গে জড়িত, তারা বললেন যে এটা যেহেতু মূল সেতুর ডিজাইনটা হয়ে গেছে, এখানে আমরা একটা কাজ করতে পারি যে আমরা একটা পাশে রেল লাইনটা দিয়ে দিতে পারি। তখন আমি সেই সিদ্ধান্ত দিলাম, এটা ডুয়েল গেজ, অর্থাৎ মিটার গেজও চলবে, ব্রড গেজও চলবে, সেইভাবে একটা লাইন, কারণ এর বেশি ওয়েট নেওয়া সম্ভব ছিল না। তো সেইভাবে কিন্তু এই যমুনার উপরে সেতুটা করা হয়। কারণ এই যে ভায়াবল হবে না, এই কথাটা যখন আমাকে শুনি, আমার নিজে তখন উদ্যোগ নিই আমি যে এখানে যে রেল সেতু একান্তভাবে দরকার, আমাদের উত্তরবঙ্গের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য যেমন দরকার,
এবং এখানে রেল লাইনটা হলে পরে আমাদের মানে উত্তরবঙ্গে যত পণ্য উৎপাদন হবে সেটা যেন আমাদের এদিকে আসতে পারবে, আবার মানুষের যাতায়াতের সুবিধা হবে, সেই জন্যই এই উদ্যোগটা নিয়েছিলাম। এবং সেই সাথে ওই সেতুর উপরে, যেটা আমরা বঙ্গবন্ধু সেতু নাম দিয়েছি, এই সেতুর উপরে ধরুন গ্যাসের লাইনও করা হয়, বিদ্যুতের লাইনও করা হয়। এমনকি গ্যাসের লাইন করতে যে একসময় একটা অ্যাক্সিডেন্ট হয়, যেখানটা খুলেও যায়, কেন খোলে সেটা এখনও রহস্যই থেকে যায়। যাই হোক, এভাবে কিন্তু ওই সেতুর রেল লাইন আমি করি, কারণ এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার। কারণ আমাকে বারবার এটা শুনতে হয়েছিল যে এই রেল লাইন দিলে এটা ভায়াবল হবে না, কিন্তু রেল লাইনেই কিন্তু সবথেকে বেশি ভায়াবল এবং তার প্রয়োজনীয়তাটাই এখন সকলে উপলব্ধি করেছে। এবং যারা তখন সবথেকে বাধা দিয়েছিল তারাই আবার একসময় এগিয়ে আসে আমাদেরকে আলাদা একটি সেতু করার জন্য রেলের কাজে। সেটাই একটা বড় জিনিস। কিন্তু এই গল্পটা আমি শোনাতে চাই এই জন্য যে তখন আমি অনেক চেষ্টা করছি, রেলের কাছ থেকে সমস্ত তথ্য নিয়েছি। কারণ আপনারা আগে যারা যাতায়াত করতেন একটু স্মরণ করে দেখেন, ঢাকা থেকে রওনা হয়ে বাহাদুরাবাদ ঘাটে নামতে হতো, সেখান থেকে ফেরি পার হয়ে তখন তিস্তামুখ ঘাট ছিল, সেই তিস্তামুখ ঘাটে যেতে হতো, বালির উপর দিয়ে পায়ে হেঁটে তারপরে সেই রেলে উঠতে হতো। আর যে মালপত্র যেত সেটা দুই পাশেই দিনের পর দিন মালগুলি রাখা থাকতো, ফেরিতে পার হয়ে তারপরে রেলে তোলা হতো। অর্থাৎ এদিকে জামালপুর আর ওদিকে হলো গাইবান্ধা। তিস্তামুখ ঘাট এখন সরে এসে এখন বালাসী ঘাটে, পরবর্তী বালাসী ঘাট আসে। আমার নিজেরও অভিজ্ঞতা আছে, কারণ আমি যখন বদরুন্নেসা কলেজ একসময়, যেটা ইডেন ইন্টারমিডিয়েট গার্লস কলেজ, আমি যখন ভিপি ছিলাম, আমরা তখন ছাত্রীদেরকে আমাদের এক্সকারশনে নিয়ে যাওয়া হতো। তো উত্তরবঙ্গে আমি তখন দেখিনি, আমি ওই টিমেই গিয়েছিলাম ভিপি হিসেবে। তখন এইভাবে চলাচলের একটা অভিজ্ঞতা আমার হয়েছিল, কারণ আমরা তো দক্ষিণ অঞ্চলের লোক, স্টিমারে চড়ে বাড়ি যেতাম, কাজে রেলে চড়ার খুব একটা সৌভাগ্য আমাদের হতো না। তো সেজন্য আমি আবার ছিল আমার উত্তরবঙ্গটা দেখব। তো তখন এইভাবে কিন্তু আমরা যাতায়াত করি, কাজে সেই স্মৃতিটা আমার ছিল, সেই জন্যই আমি এখানে রেল সেতুটা দিতে চাইলাম। তো যারা প্রচণ্ড বাধা ওয়ার্ল্ড ব্যাংক তখন দিয়েছিল। যা হোক, আমি যেহেতু সরকারে আসার পর আমাদের আনোয়ার হোসেন মঞ্জু ছিল মন্ত্রী, তাকে বলছিলাম আমি এই রেল সেতু চাই, এটা করতেই হবে। এবং তারপর আলাদা বাজেটে আরও টাকা দিয়ে আমরা সেই সেতুটা কোনো মতো করলাম, এবং তারপর প্রমাণ হলো যে এটা সত্যি ভায়াবল। আজকে যে আলাদাভাবে আরেকটি সেতু নির্মাণ, এটা আমাদের এখনকার জন্য একান্তভাবে প্রয়োজন এই কারণেই যে বাংলাদেশ, আপনারা জানেন যে জাতির পিতা বলেছিলেন বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড, অর্থাৎ বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ। আর সেই সেতু বন্ধ করতে গেলে আমাদেরকে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ করতে হবে। ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে, এই দুটোর সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি তাহলে বাংলাদেশের গুরুত্ব অনেক বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান বাড়বে, মানুষের যোগাযোগ বাড়বে। কাজে এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে। এটা গেল মানে আমাদের আঞ্চলিক বা মানে আন্তর্জাতিক সেই বিষয়, কিন্তু সবচেয়ে বড় কথা আমার দেশের অভ্যন্তরে। উত্তরবঙ্গে সব সময় মঙ্গা লেগেই থাকতো। আমি 81 সালে আসার পর বোধহয় প্রতি বছরই মঙ্গা হতো, আমরা আওয়ামী লীগের তরফ থেকে ছুটে ছুটে যেতাম, লঙ্গরখানা খুলতাম, সাহায্য করতাম মানুষকে, বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতাম। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটে, এমনকি নীলফামারী, রংপুর, এই বিভিন্ন জায়গায় কিন্তু দুর্ভিক্ষ লেগেই থাকতো। বিশেষ করে কুড়িগ্রাম, গাইবান্ধা আর রংপুর তো একেবারে, আর নীলফামারী, এ তো সবসময় প্রতিনিয়ত যোগাযোগ যদি হয়, অর্থনীতি তখন সচল হয়, মানুষের আর্থিক সচ্ছলতাও আসে, এটাই আমরা বিশ্বাস করি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে রেলের উপর একটা আঘাত আসলো। আমরা অনেক প্রতিষ্ঠানের উপরে এরকম এসেছিল। দেশটা আমাদের জানতে হবে যে কিভাবে এই দেশের উন্নতি হবে। কিন্তু যারা ক্ষমতায় ছিল, বিশেষ করে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল, তারা তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। তাদের দেশের প্রতি তাদের কোনো দায়িত্ব বোধ ছিল না, মানুষের প্রতিও ছিল না। ক্ষমতাটাকে ভোগ করা আর ক্ষমতার মধ্য দিয়ে নিজেদের সম্পদের পাহাড় গড়া, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। যে কারণে তারা
কে কোন পরামর্শ দিল সেটার উপরে ঝাঁপিয়ে পড়তো, কিন্তু দেশের জন্য কল্যাণকর কোনটা সেটা কখনো চিন্তা করতো না। এটা আমি প্রধানমন্ত্রী থাকি আর না থেকে, আমি অপোজিশনে যখন ছিলাম, এমনকি আমি যখন হয়তো সংসদ সদস্য ছিলাম না, তখন থেকেই কিন্তু এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি সোচ্চার ছিলাম। এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলির সাথেও আমি কথা বলতাম যে না, আমাদের দেশে এটা করতে হবে, এটাই আমাদের ভবিষ্যৎ। কাজে এভাবে যতদূর পেয়েছে আমরা চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্য যে 93 সাল থেকে কথা বলা হলো যে রেল মোটেই ভায়াবল না, রেল লাভজনক না, কাজে রেল বন্ধ করে দিতে হবে। এবং ঠিকই বিএনপি যখন ক্ষমতায় এসে আস্তে আস্তে রেল লাইন সংকোচন শুরু করে দিল, অনেক রেল যোগাযোগ, অনেক স্টেশন বন্ধ, প্রায় 10,000 উপর রেলের একেবারে দক্ষ কর্মী, তাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক করে বিদায় দিয়ে দেওয়া হলো এবং আস্তে আস্তে রেল তুলে দেওয়া হবে। তাহলে চলবে কি? মিনি বাস, বাস, এছাড়া আর কিছু চলবে না। কারণটা কি? কারণটা ছিল জেনারেল এরশাদের আমলেও আর খালেদা জিয়ার আমলেও বা জিয়ার আমলেও তাদের কিছু লোক তাদেরকে সন্তুষ্ট করবার জন্য বাসের ব্যবসা ধরায় দিত, কাজে ওইটাই চলতে হবে, রেল আর থাকবে না। এটা হলো বাস্তবতা। যাও 96 সালে আসার পর আমরা উদ্যোগ নিলাম যে না, আমি রেল বন্ধ করব তো নাই। যমুনা নদীর সাথে যখন আমরা রেল করি, তখন সবচেয়ে বড় কথা, টাঙ্গাইলে কোনো রেল লাইন ছিল না। আমরাই প্রথম টাঙ্গাইলে রেল লাইন দিলাম, টাঙ্গাইলবাসী রেলে চড়ার সুযোগ পেল, কাজে এই প্রথম রেল লাইন তারা দেখলেন। ঠিক এভাবে আমরা নতুনভাবে শুরু করলাম এবং সে সময় অনেকগুলি জায়গা আমরা আবার ঠিক করেছিলাম যে না, আমাদের রেলকে ভায়াবল করতে হবে, রেলকে আমাদের সংযোগ বাড়াতে হবে। 5 বছর ক্ষমতায় ছিলাম। এরপর আসলো বিএনপি, আবার বন্ধ, তারা আবার বন্ধ করতে শুরু করলো। যাক, দ্বিতীয়বার যখন আমরা আসলাম তখন থেকে আমরা এখন রেলের ব্যাপক যে যোগাযোগ আমরা করছি এবং রেল সম্প্রসারণ করছি এবং নতুন নতুন রেলের জন্য আমরা মানে লোকোমোটিভ কিনছি, ইঞ্জিন কিনছি, সব কিনছি, সেটা আপনারা দেখেছেন। দুর্ভাগ্য হলো অগ্নি সন্ত্রাসের নামে সবথেকে আগে আঘাতটা দিল বিএনপি, রেলে আগুন। নতুন রেল আমরা যে কিনলাম তার উপর আগুন দিয়ে কত যে পুড়িয়ে দেওয়া হয়েছে তার কোনো সীমা নেই। মানুষ তো পুড়িয়েছে, আবার রেলও পোড়াও। ঠিক আপনাদের মনে থাকা উচিত যে ওই যমুনা নদীর উপর, ওইখান থেকে যখন রেল পার হয়ে চলে আসবে সিরাজগঞ্জে, ঠিক ওখানে, সেখানে কিন্তু আগুন দিল, আগুন দিয়ে মানুষ পোড়ালো। তো এভাবে তাদের অগ্নি সন্ত্রাসের মধ্যে অনেক ক্ষতি হলো। যা হোক, আমরা সেইগুলি আস্তে আস্তে কাটিয়ে উঠেছি। এখন আমাদের রেল যথেষ্ট মানুষের সেবা দিচ্ছে, এমনকি পণ্য পরিবহনে বিশেষ অবদান রাখছে। সবথেকে বড় কথা, করোনা ভাইরাসের সময়েও এই রেল সবথেকে বেশি মানে মানুষের সেবা দিতে সক্ষম হচ্ছে। সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি। একেবারে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার, গুমদুম পর্যন্ত রেল লাইন। এবং ঢাকা থেকে এখন আমরা যেমন পদ্মা সেতু, এবং আমাদের সৌভাগ্য, জাপান আমাদের একটা সত্যি পরীক্ষিত বন্ধু। জাতিপিতা 73 সালে জাপান গেলেন, তখন রেল এসে যমুনা নদীর উপর সেতুর কথা তিনি বললেন। আমি যখন 96 সালে সরকার গঠন করলাম, জাপানে যখন গিয়েছি, তখনও জাপানের প্রধানমন্ত্রী বললেন যে বঙ্গবন্ধুকে তারা এই সেতু দিয়েছেন, আমি কোন সেতু চাই। আমি দুটো সেতুর কথা বলেছিলাম, পদ্মা এবং রূপসা। আপনারা জানেন খুলনা বাগেরহাটের মধ্যে সংযোগ করবার জন্য রূপসা। তো আমাকে জাপানের মিনিস্টার জিজ্ঞেস করলেন যে আপনার এলাকা কোনটা। আমি বললাম যে দুটাই আমার এলাকা। অর্থাৎ আমি বাগেরহাট এক থেকে এক সময় নির্বাচন করেছিলাম, ওখানে সংসদ সদস্য ছিলাম, আবার টুঙ্গিপাড়া তো আমার এলাকা। কাজে আমাকে পদ্মা সেতু পাড়ি দিয়েও যেতে হয়, রূপসা সেতু পাড়ি দিয়েও যেতে হয়, কাজে আমি দুটোই চাই। এবং সত্যি তখন জাপানের প্রধানমন্ত্রী রাজি হলেন এবং দুটো সেতু তারা, এবং আমাকে জিজ্ঞেস করছে যে প্রথম কোনটা। আমি দেখলাম যে রূপসাটা খুব তাড়াতাড়ি হবে, আর পদ্মা খরস্রোতা নদী, এটা সমীক্ষায় সময় লাগবে আর ব্রিজ বানাতেও সময় লাগবে। কাজে আমি বললাম আমার অগ্রাধিকার প্রথম রূপসা সেতু এবং আর পদ্মা সেতুর সমীক্ষাটা বেশি করতে হবে। ঠিকই জাপান সরকার পদ্মা সেতু সমীক্ষা করলেন। সমীক্ষা করবার পরে এখন যে সেতু যেখানে হচ্ছে সেই জায়গাটা ঠিক করলো। আমরা 2001 সালে ভিত্তিপ্রস্তরও স্থাপন করলাম। দুর্ভাগ্য যে বিএনপি এসে সেটা বন্ধ করে দিল। খালেদা জিয়া বললো ওখানে হবে না, ওখানে সেতু করা যাবে না।
কেন বলেছিল সেটা আমি জানি না, কিন্তু তার জন্য পিছিয়ে গেল। যাও, তারপর আল্লাহর রহমতে পদ্মা সেতু আমরা এখন প্রায় শেষ হওয়ার পথে আমরা তৈরি করছি এবং সেটা নিজস্ব অর্থায়নেই আমরা করে যাচ্ছি। তো যমুনার আজকে যে সেতুটা আমরা রেল সেতু করতে যাচ্ছি এটা, এবং শুধু তাই না, আপনারা জানেন যে আমাদের আগে যেখানে যেমন তিস্তা রেল সেতু, সেখানে কিন্তু গাড়ি যাবার সেতু ছিল না। আমি সরকারে আসার পরেই ওখানে গাড়ি যাওয়ার জন্য আলাদা সেতু করে দিই, নইলে রেল এসে দাঁড়াতো, ওই রেল লাইনের উপর দিয়ে গাড়ি পার হতো। তার মানে যে এভাবে তো হতে পারে না, আমি আলাদা সেতু করে দিই। ভৈরব নদীর উপরে যে সেতু, সেখানেও কিন্তু রেলের উপর, রেল লাইনের উপর দিয়েই গাড়ি পার হতো, আমরা সেখানে আবার নতুন সেতু করে দিয়েছি। কালুরঘাটের যে সেতু, সেটাও আমরা নতুন রেল সেতু আলাদা এবং সড়ক সেতু সেটাও করা হচ্ছে। এভাবে সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ককে আধুনিক করা, উন্নত করা এবং বহুমুখী করা, যাতে মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখতে হবে, সেদিকে নজর রেখেই আমরা করে যাচ্ছি। যাক, রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার। আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। এখন সব কিছুই আমরা দেখতে পাচ্ছি, রেল সেই সুযোগটা মানুষকে করে দিচ্ছে, যা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে বলে আমি মনে করি। আর তাছাড়া ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যখন আমরা সংযুক্ত হয়ে যাব, এটাও আমাদের জন্য বিরাট। কাজে আমি যখন জাপানে গিয়েছি, তখন জাপান সরকার কিন্তু আমাদের সবসময় পাশে দাঁড়িয়েছে। সেই জন্য আমি বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাই জাপান সরকারকে। এবং সর্বশেষ আমি জাপান যখন সফর করি, প্রাইম মিনিস্টার আবে ছিলেন, তিনি তো আমাদের সার্বিক উন্নয়নে একেবারে আমি বলবো দুহাত খুলেই তিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন। কাজে সেই জন্য তাকে আমার ধন্যবাদ, এবং বর্তমানে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই যে তার সঙ্গে আমার দেখা হয়েছে। কাজে তারা সবাই বাংলাদেশের প্রতি একজন অকৃত্রিম বন্ধু, তো তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং এই রেলকে আরও শক্তিশালী করে রেলের যোগাযোগ করব। আমাদের আরও প্ল্যান আছে যে একেবারে ঢাকা থেকে আমরা বরিশাল, পটুয়াখালী হয়ে পায়রা বন্দর পর্যন্ত আমরা রেল লাইন নিয়ে যাব। তারও সমীক্ষা আমরা শুরু করব এবং সেই কাজও আমরা করব, সে ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়েছি। অর্থাৎ সমগ্র বাংলাদেশে একটা রেল যোগাযোগের ব্যবস্থা আমরা আমাদের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য অল্প খরচে পণ্য পরিবহন এবং মানুষের যোগাযোগ বা যাতায়াত করা অনেক সুবিধা হয়। কাজে আমরা নৌপথ, রেলপথ, আকাশপথ অর্থাৎ বিমান, রেল এবং সড়ক সবগুলিরই সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। তাতে আমাদের দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে, মজবুত হবে। আমি ধন্যবাদ জানাই যে এই করোনা ভাইরাস, সেটার মাঝেও রেলের সকলে যে কষ্ট করে কাজ করেছেন এবং এই সেতু নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তরটা স্থাপন করতে পারছি, সেই জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আন্তরিকতার সাথে কাজ করতে হবে, দেশের মানুষের ভাগ্য উন্নত করতে হবে। করোনা ভাইরাস যেন আমাদের দেশের মানুষের ক্ষতি করতে না পারে, তার জন্য আমাদের যা যা করে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমি দেশবাসীকে আহ্বান জানাবো, সকলে আমাদের স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি মেনে চলবেন, নিজেদেরকে সুরক্ষিত করেন, অপরকেও সুরক্ষিত করেন, যাতে করে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেন আমাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে। আমি এইসব বলে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং আজকে আমি সত্যি খুব আনন্দিত, কারণ একসময় এখানে সেতু করার ব্যাপার নিয়ে, রেল বিশেষ করে করার ব্যাপার নিয়ে আমাকে অনেক 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 তর্ক করতে হয়েছে, অনেক দেন দরবার করতে হয়েছে। যাই হোক, আজকে একটা আলাদা সেতু হয়ে যাচ্ছে, যেটা আমি মনে করি আমাদের দেশের আভ্যন্তরীণ আর্থসামাজিক উন্নতি তো হবেই, এবং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবেও আমরা আরও সংযুক্ত হতে পারবো, যা আমাদের দেশকে ভবিষ্যতে আরও উন্নত করবে। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব, এবং আমি বিশ্বাস করি সেটা করব। কারণ জাপানের মতো বন্ধু যাদের সাথে আছে, তাদের আর চিন্তার কিছু নাই, সেটা আমি বলতে পারি। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
দর্শক, এতক্ষণ আমরা ছিলাম গণভবনে। সেখানে পশ্চিমাঞ্চলের সাথে যাতায়াত গতিশীল করতে যমুনা সেতুর উপর রেল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ কাজের উদ্বোধন করলেন এবং এ ব্যাপারে আরও বিস্তারিত থাকবে পরবর্তী সংবাদ সংযোগে।